আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় জীবনী শক্তি। আচ্ছা, জীবনী শক্তি তো এসএসসি পর্যায়ে এখানে হচ্ছে দুইটা বিষয় নিয়ে, দুইটা জৈবিক বিক্রিয়া নিয়ে আসলে আলোচনা করা হয়। তো কি কি বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় আমি যদি শুরুতে একটু বলে দিই। দুইটা প্রক্রিয়া উদ্ভিদ এবং প্রাণীদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা হলো সালোক সংশ্লেষণ এবং শোষণ। এই দুইটা প্রক্রিয়া নিয়েই আমরা আসলে এই অধ্যায়ে আলোচনা করব। তো সালোক সংশ্লেষণ কোথায় হয়? সালোক সংশ্লেষণ শুধু উদ্ভিদ দেহে হয়। এবং শোষণটা কোথায় হয়? শোষণ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয় দেহেই সংঘটিত হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ তার খাদ্য তৈরি করে। এবং শোষণ প্রক্রিয়ায় কি করে? শোষণ প্রক্রিয়ায় প্রাণী যেই খাদ্য গ্রহণ করে সেটি হচ্ছে নানা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে লাস্টলি আমাদের এনার্জি দেয়, এবং উদ্ভিদও যেই খাদ্যটা তৈরি করে সেটা বিচারিত হয়ে উদ্ভিদ দেহের শক্তি তৈরি করে। তাহলে এই দুইটা প্রক্রিয়া নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয়। আমরা টেস্ট পেপারের কিছু প্রশ্ন সলভ করব, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন এবং বেশ কিছু স্কুলের কোয়েশ্চেন, যেগুলো করলে তোমাদের চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, শুরু করি। তো ফার্স্টে আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকে হচ্ছে দুইটা ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, ছবি দুইটা কি আমাদের যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। এইখানে আমরা দেখতে পাচ্ছি গোলাকার একটা জিনিস, তার মধ্যে হচ্ছে এরকম চাকতি আকারে কতগুলা জিনিস আছে, বস্তু আছে চাকতি আকারে। তো এই জিনিসটার নাম হইতেছে প্লাস্টিড। এই অঙ্গাণুটার নাম হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টও আমরা বলতে পারি। ঠিক আছে, মানে ক্লোরোফিল যেটাই বলি, যার মাধ্যমে হচ্ছে মূলত সালোক সংশ্লেষণে সহায়তা করে। এবং এই চাকতি আকারে যে জিনিসগুলা, সেই জিনিসগুলাকে একত্রে একসাথে বলে হচ্ছে গ্রানাম। কি বলে একসাথে? গ্রানাম। এবং এক একটা যে চাকতি, এক একটা যে থালার মতো চাকতি, এই এক একটা জিনিসকে বলা হয় হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড। এই থাইলাকয়েডেই হইতেছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পাদিত হয়। তাইলে এখানে কিউ চিত্রটাকে কি বলছে? কিউ চিত্রটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, যেটা সালোক সংশ্লেষণে সহায়তা করে। আচ্ছা, আমাদের প্রশ্নটা হচ্ছে কিউ অঙ্গাণুটা নিয়ে। তো আমরা পি অঙ্গাণুটা এমনি বলে দিই। পি অঙ্গাণুটা কি? পি অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মনে রাখবা, বোর্ড প্রশ্নে কিন্তু এরকম অসংখ্য প্রশ্ন আছে যেখানে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি দিছে, আবার কোথাও হচ্ছে এরকম ক্লোরোপ্লাস্টের ছবি দিছে, ছবি দিয়ে বলছে এই অঙ্গাণুটা কিভাবে সাহায্য করে। তো অলওয়েজ দুইটা জিনিস মনে রাখবা। মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া যেখানেই থাকবে সেখানেই হচ্ছে শোষণ প্রক্রিয়াটা চলবে। শোষণ কেন মাইটোকন্ড্রিয়ার সাথে শোষণ সেটা আমরা পরে বলতেছি, পরে প্রশ্ন আছে। কিন্তু মনে রাখবা, মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া যেখানেই থাকবে সেখানেই কোন প্রক্রিয়াটার কথা বলা হবে বুঝবা? শোষণ প্রক্রিয়াটার কথা বলা হবে। ওকে। আর প্লাস্টিডের কথা বা ক্লোরোপ্লাস্টের কথা যেখানেই বলবে সেখানেই কোন প্রক্রিয়াটা চলবে? সেখানেই সালোক সংশ্লেষণ চলবে, কারণ এটা আসলে তো অনেক অবভিয়াস ব্যাপার। কারণ ক্লোরোপ্লাস্ট থাকেই শুধু উদ্ভিদে, আর উদ্ভিদে কোন প্রক্রিয়া হয়? সালোক সংশ্লেষণ। তো আসো আমরা আমাদের ফার্স্ট সিকিউটা সলভ করে ফেলি। তো কিউ অঙ্গাণুটা এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। এখন এটা কিভাবে শর্করা তৈরি করে? এখন আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। এবং এই সালোক সংশ্লেষণে কে সহায়তা করে? এই ক্লোরোপ্লাস্ট সহায়তা করে। তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে শর্করা তৈরি করে। তো এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা এখানে বর্ণনা করতে বলছে, যে ক্লোরোপ্লাস্ট আসলে কিভাবে শর্করা তৈরিতে হেল্প করে বা ক্লোরোফিল। আচ্ছা, তো সালোক সংশ্লেষণ, এখন এই প্রক্রিয়াটা বর্ণনা করব আমরা। এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাই চাইছে মূলত এই সৃজনশীলে। আচ্ছা, তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হচ্ছে দুইটা পর্যায় আছে। একটা হচ্ছে আলোক পর্যায়, আরেকটা কি? আলো নিরপেক্ষ পর্যায়। মানে এইখানে আলো প্রয়োজন হয় না। আলো
নিরপেক্ষ পর্যায়। তাহলে সালোক সংশ্লেষণের কয়টা পর্যায় আছে? দুইটা পর্যায় আছে, আলোক পর্যায় যেখানে সূর্যের আলোর প্রয়োজন হচ্ছে আমাদের, আর আলোক নিরপেক্ষ পর্যায় যেখানে আমাদের কি সূর্যের আলোর প্রয়োজন হচ্ছে না। কিন্তু সূর্যের আলো থাকলেও যে প্রক্রিয়াটা হবে না এমন কিন্তু না, কিন্তু সূর্যের আলোটা থাকা ম্যান্ডেটরি না। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা যদি তোমার এখন সৃজনশীলে আসে, সাপোজ এই বছর এসএসসি পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা তুমি ফেস করছো, তাহলে এটা কিভাবে অ্যান্সার করবা, ঠিক আছে? তাহলে তুমি সর্বপ্রথম এভাবে শুরুতে গ নাম্বার লেখা, আমি তোমাকে সম্পূর্ণ গাইডলাইন দিচ্ছি কিভাবে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় বোর্ড পরীক্ষায়, নট অনলি এই প্রশ্নের উত্তরটা, কিভাবে তুমি বোর্ডে একটা আদর্শ বায়োলজি প্রশ্ন উত্তর করবা। আচ্ছা, তো গ লিখলা, এবার কি লিখবা? যে চিত্রের কিউ অঙ্গাণুটি হচ্ছে, আমরা আইডেন্টিফাই করতে পারছি কি চিত্রের কিউ অঙ্গাণুটি হলো এই ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল, এটি উদ্ভিদ দেহের অন্যতম প্রধান অঙ্গাণু যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সহায়তা করে। আচ্ছা, তো উদ্ভিদ দেহ যে প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টের সহায়তায় শর্করা তৈরি করে তা হলো সালোক সংশ্লেষণ। নিম্নে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটির বর্ণনা দেওয়া হলো, এরকম লিখলা। এরপরে তুমি লিখতে পারো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় দুইটা পর্যায় আছে, একটা আলোক পর্যায় এবং আরেকটি আলোক নিরপেক্ষ পর্যায়। এরপরে তুমি একটা হেডলাইন দিবা, এভাবে পয়েন্টিং করে একটা হেডলাইন দিতে পারো, হেডলাইন দিয়ে তোমার বর্ণনাটা লেখা শুরু করবা। ফার্স্টে একটা হেডিং দিবা, আলোক পর্যায়, আলোক পর্যায়। আচ্ছা, আলোক পর্যায় নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আলোক পর্যায় বেসিক্যালি কি হয়, নাম থেকেই বললাম আলো, আলো আসে, তাহলে আলোটা কে দেয়? সূর্য দেয়, ঠিক আছে, সূর্যালোক। তো সূর্য কি করে? সূর্যের যেই আলো, এই সূর্যের আলো কিন্তু এক একটা শক্তি, ঠিক আছে, এই শক্তি এক একটা কণা, এক একটা ছোট ছোট কণা, আলো কিন্তু একটা কণা। এখন এই যে তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেমন এক একটা কণা, আলোও কিন্তু একটা কণা, একটা শক্তি। তো এই কণাটা কিভাবে আসে, কি রূপে থাকে? ফোটন হিসেবে থাকে। এই যে যে আলোক কণা, এই আলোক কণাকে বলা হয় হচ্ছে ফোটন। এখন এই যে ফোটনটা আসে, এই ফোটনটা কি করে? এই যে উদ্ভিদের যে পাতা থাকে, এই পাতার মধ্যেই তো ক্লোরোফিল থাকে, তাই না? তো এই যে যে পাতার ক্লোরোফিল, এই সবুজ পাতার ক্লোরোফিল এই ফোটনটাকে শোষণ করতে পারে, এই ফোটনটাকে নিজের মধ্যে নিয়ে নিতে পারে। এখন নিয়ে কি করে সে? এই যে যে ফোটনটা নিল, এই ফোটনটাকে নিয়ে সে হচ্ছে এডিপি, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপি, আর ইনঅর্গ্যানিক ফসফেট, আইপি, ইনঅর্গ্যানিক ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরি করে। তাহলে এডিপি আর ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি হচ্ছে এই আলোক পর্যায়ে ফোটন কণার সাহায্যে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে। তাহলে কি হইল? এই আলোক পর্যায়ে মূল যেই কাজটা হইল, তুমি সহজ কথায়, খুব বেশি তোমার প্রশ্নের উত্তর বড় করার দরকার নেই, এক লাইনে লিখে দিতে পারো যে এভাবে সূর্যালোকের উপস্থিতিতে ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল হচ্ছে এডিপি এবং ইনঅর্গ্যানিক ফসফেট, এটি যুক্ত করে এটিপি বা শক্তি তৈরি করে, এটিপি তৈরি করে, ঠিক আছে, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এটিপি হচ্ছে মূলত শক্তি যেটা আমাদের পরবর্তীতে গিয়ে শর্করা তৈরিতে লাগবে। তো এটিপি তৈরি করলো, ভালো কথা। আরেকটা কি কাজ করে, আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে ফটোলাইসিস, ঠিক আছে, ফটোলাইসিস। এখন ফটোলাইসিস জিনিসটা কি, এটা তোমার ক নাম্বারের প্রশ্নে অনেক সময় দিয়ে দেয় যে ফটোলাইসিস কি, বা ফটোলাইসিস কি ব্যাখ্যা করো, ঠিক আছে। তো ফটোলাইসিস জিনিসটা কি? ফটো, ফটো মানে কি? ফটো শব্দটা আসছে ফোটন থেকে, ঠিক আছে, ফটো হচ্ছে ফোটন থেকে আসছে। ফোটন মানে কি? সূর্যালোক, মানে আলো, মানে আলোর সাথে সম্পর্কিত কিছু, এর দ্বারা বোঝা যাচ্ছে। আর লাইসিস, লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ধ্বংস করা। এখানে কি ধ্বংস করবে বা কি ভাঙবে? এখানে হচ্ছে পানির অণু ভাঙবে। তাইলে সূর্যের আলোর সহায়তায় ক্লোরোফিলের উপস্থিতিতে পানির অণু ভেঙে গিয়ে কি উৎপন্ন হচ্ছে? দেখো পানির অণুতে কি কি আছে? পানির অণুতে একটা হাইড্রোজেন আছে, তাহলে একটা প্রোটন উৎপন্ন হবে, একটা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন উৎপন্ন হবে, আর হচ্ছে একটা ইলেকট্রন তৈরি হবে। যে প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলে পানির অণু ভেঙে গিয়ে H+ বা প্রোটন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় ফটোলাইসিস। এবং এই ফটোলাইসিস প্রক্রিয়াটাও কিন্তু হয় এই আলোক পর্যায়ে। আচ্ছা, ভালো কথা। এরপরে আসো, আমাদের আলোক পর্যায়ে কিন্তু হয়ে গেল। এখন আমরা আলোচনা করব আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে, ঠিক আছে। ওকে, আমাদের আলো
নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় মানে কি? এইখানে সূর্যের আলো থাকলেও চলে, না থাকলেও চলে, মানে সূর্যের আলোর কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু থাকলেও কোনো সমস্যা হয় না, এটাই হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে আমাদের কি হইল? আচ্ছা, তোমার কি মনে আছে আলোক পর্যায়ে কি কি উৎপন্ন হয়েছিল? আলোক পর্যায়ে উৎপন্ন হয়েছিল আমাদের কিন্তু এটিপি, মানে শক্তি। এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হবে? আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ আসলে কি করে। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাই না? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশ থেকে, এবং অক্সিজেন কি করে? অক্সিজেন ত্যাগ করে। তাইলে এই আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা হয় সেটা হলো এই যে উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করলো, এই কার্বন ডাই অক্সাইডটা এই এটিপি বা এই যে শক্তি, যে এটিপি, এই এটিপির সহায়তায় বিজারিত হয়। এটিপির সহায়তায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হবে। বিজারিত হয়ে কি উৎপন্ন করবে? শর্করা তৈরি করবে, C6H12O6। এটা কিসের সংকেত বলো তো? এটা গ্লুকোজ, ফ্রুক্টোজ, সহজ কথায় শর্করার সংকেত, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, ফ্রুক্টোজের সংকেত সেম। তো এটা হচ্ছে শর্করা বলা হয় আর কি, মূলত গ্লুকোজটাই তৈরি করে, তো শর্করা বলা হয়। তো এই যে শর্করা তৈরি করে এবং এর সাথে কি উৎপন্ন করে? এর সাথে অক্সিজেন তৈরি করে, যেই অক্সিজেন কিন্তু আবার পরিবেশে চলে যায়, ঠিক আছে? তো এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের থেকে যে শর্করাটা তৈরি হইলো, এই প্রক্রিয়াটাই হইলো আলোক নিরপেক্ষ পর্যায়, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো শুধু শর্করা তৈরির কথা বলছে, তো এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, তাহলে আমরা আলোক পর্যায়ের বর্ণনা কেন দিব? তুমি আলোক পর্যায়ের বর্ণনা এই জন্য দিবা যে শুধু আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা যদি দাও তাহলে তোমার উত্তর কিন্তু কমপ্লিট হবে না। কারণ আর এই যে শর্করা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, এটা হয় দুইটা ধাপে, আলোক পর্যায়ে হয়, পরে আলোক নিরপেক্ষ পর্যায়ে হয়। কারণ আলোক পর্যায়ে যদি শক্তিটা তৈরি না হইতো তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে কিন্তু এই শর্করাটা উৎপন্ন হতো না। তাই এই প্রশ্নের উত্তর যখন লিখবা এইভাবেই লিখবা যে ফার্স্টে একটা হেডিং দিয়ে আলোক পর্যায়ের কথাটা লিখবা, 1-2 লাইনের মধ্যে শেষ করে ফেলবা, খুব বেশি বড় করার দরকার নেই, যেহেতু গ নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। এরপরে ঘতে গিয়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে হেডিং দিয়ে বিক্রিয়াটা লিখবা এবং কি উৎপন্ন হয় ওইটা লিখবা। এইভাবেই শর্করা উৎপন্ন হয়ে গেল। তাইলে আমাদের অ্যান্সার কিন্তু রেডি। ওকে, আমাদের এই সৃজনশীল কিন্তু তাইলে হয়ে গেল। আমরা তারপরে পরের কোশ্চেনে চলে যাই। C6H12O6 একটু আগেই আমরা উৎপন্ন করে আসছি, C6H12O6, তাই না? তো C6H12O6 হচ্ছে গ্লুকোজ বা শর্করার সংকেত। এটা কি হয়েছে? অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়েছে। তো অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হইল। তাহলে আমি শুরুতেই বলছিলাম, তোমার যদি মনে থাকে, যে প্রক্রিয়ায় এই গ্লুকোজ হচ্ছে ভেঙে গিয়ে শক্তি তৈরি করে ওই প্রক্রিয়াকে বলা হয় শোষণ, এবং যেই প্রক্রিয়ায় তোমার এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে শর্করা তৈরি হয় সেটা হলো সালোক সংশ্লেষণ। তাহলে এখানে কি হচ্ছে? এখানে শর্করাটা ভেঙে শক্তি তৈরি হচ্ছে। তাহলে এটা কোন প্রক্রিয়া? এটা হলো শোষণ প্রক্রিয়া, ভালো কথা। এরপরে আরেকটা প্রক্রিয়া দেখা যাচ্ছে, এখানে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড আর পানি যুক্ত হয়েছে। তো কার্বন ডাই অক্সাইড আর পানি মিলিত হয়ে গ্লুকোজ, পানি, শক্তি, অক্সিজেন তৈরি করছে ক্লোরোফিলের উপস্থিতিতে। তো ক্লোরোফিল দেখার সাথে সাথে নিশ্চয়ই তুমি বুঝে গেছো এটা কোন প্রক্রিয়া হবে। এটা হচ্ছে অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো আমাদের ঘ নাম্বার মানে 4 নম্বরের প্রশ্নে আমাদের বলছে যে উদ্দীপকে উল্লেখিত 2 নং প্রক্রিয়াটিতে এর ভূমিকা বিশ্লেষণ করো। তাইলে উদ্দীপকের 2 নং প্রক্রিয়াটি কি? উদ্দীপকের 2 নং প্রক্রিয়াটি হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ। তাইলে সালোক সংশ্লেষণে এর ভূমিকা, এখন এ জিনিসটা কি? দেখো, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা লিখছে আর 2টা জিনিস লিখছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ক্লোরোফিল, তাই না? এ আর ক্লোরোফিল। এখন ক্লোরোফিল হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জানি এটা না থাকলে সালোক সংশ্লেষণ হবে না। আচ্ছা, আরেকটা জিনিস কোনটা না থাকলে সালোক সংশ্লেষণ হবে না? তোমাদের কি মাথায় কিছু আসতেছে আইডিয়া? আমরা এর আগেই কিন্তু সালোক সংশ্লেষণ আলোচনা করছি, আলোক পর্যায়ে আলোচনা করছি, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোচনা করছি, তো শুরুতেই কিন্তু বলছিলাম সেই জিনিসটা হচ্ছে আমাদের সবার প্রিয় সূর্যালোক বা সূর্যের আলো, ঠিক আছে? সূর্যের আলো। তাইলে
এই জিনিসটা হচ্ছে সূর্যের আলো, যার এবং ক্লোরোফিলের সহায়তায় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয়। তাহলে আমাদের প্রশ্নে বলছে যে এই সূর্যের আলোর ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে এখানে তুমি কিসের উত্তর লিখবা, তুমি কি বলতে পারবা? তুমি হচ্ছে এখানে আলোক পর্যায়ের ভূমিকাটা লিখবা। আলোক পর্যায়ে যে সূর্যের আলো সহায়তা করে, এই যে আলোক পর্যায়টা ছিল, আলোক পর্যায়ে কি হয়েছিল আমি যদি আবার বলি, আলোক পর্যায়ে এই যে তোমার সূর্যালোকটা ছিল, এই সূর্যের আলোটা কোথায় আসছিল? সূর্যের আলো থেকে কি আসছিল? ফোটন কণা আসছিল। এই সূর্যের আলো থেকে ফোটন কণাটা কই আসছিল? এই যে উদ্ভিদের পাতায় আসছিল। উদ্ভিদের পাতায় ফোটন কণা আসছে। উদ্ভিদের পাতায় ফোটন কণা এসে কি উৎপন্ন হয়েছে? এই যে এডিপি থাকে, এডিপি এর সাথে ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয়েছে। ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয়ে কি হয়েছে? এটিপি হয়েছে। এখন এই এটিপিটা কি করছে? এই এটিপি হচ্ছে তোমার C6H12O6 মানে শর্করা তৈরিতে হেল্প করছে। কিভাবে? কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে এইখানে শর্করা তৈরি করছে, C6H12O6। বুঝতে পারছো? তাইলে এই যে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে যে শর্করাটা তৈরি হইলো, এইখানে মূল যে শুরুটা করছিল কে? সূর্যালোক। কারণ সূর্যালোক যখন ফোটন দিছে তখনই কিন্তু পাতার ক্লোরোফিলে এডিপি আর ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয়ে এটিপিটা তৈরি হয়েছে। যেই এটিপি পরবর্তীতে শক্তি দিছে, যার জন্য কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে এই শর্করাটা তৈরি হয়েছে। তাহলে সূর্যালোক যদি না থাকতো তাহলে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা চলতেই পারতো না। কারণ আলোক পর্যায়ে যদি এটিপিটা না উৎপন্ন হয় তাহলে কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়টা চলবে না। তাহলে আলোক পর্যায়ে এটিপি উৎপন্ন হয়েছে বলেই আলটিমেটলি শর্করাটা উৎপন্ন হতে পারছে। এই জন্যই জীবজগতে এই সূর্যালোক এত বেশি গুরুত্বপূর্ণ এবং সালোক সংশ্লেষণটা এত গুরুত্বপূর্ণ। কারণ সূর্যালোক আছে, সূর্যালোক থাকলেই সালোক সংশ্লেষণ হবে, তখনই শর্করা তৈরি হবে। এবং পুরো বিশ্ব সভ্যতা বেঁচে আছে কিন্তু এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটারই উপর। ঠিক আছে? এর গুরুত্ব আমরা পরবর্তীতে আলোচনা করব। তাইলে বিষয়টা কি তোমাদের বুঝতে পারছো? আশা করি এটা তোমরা বুঝছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো নিচ থেকে যদি শুরু করি, এডিপি, ঠিক আছে, অ্যাডিনোসিন ডাইফসফেট। ভালো কথা। অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে কি হয়েছে? অ্যাডিনোসিন ডাইফসফেট খাবার থেকে শক্তি নিছে। খাবার থেকে শক্তি নিয়ে কি হয়েছে? এটিপি তৈরি হয়েছে। ভালো কথা। এখন এই যে এটিপি, এটিপি কি করছে? এটিপি থেকে শক্তি চলে গেছে। ঠিক আছে? শক্তি নির্গত হয়ে কি হয়েছে? আবার এডিপি তো চলে আসছে, অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট খাবার থেকে শক্তি নিয়ে এটিপি হয়েছে। এই এটিপি থেকে আবার শক্তি চলে গিয়ে কি হয়েছে? এডিপি হয়ে গেছে। তাইলে উদ্দীপকের কোন অণুটিকে জৈব মুদ্রা বলা হয়? এবং উদ্দীপকের সংগঠিত দুই ধরনের প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। তাহলে উদ্দীপকের সংগঠিত দুই ধরনের প্রক্রিয়াটা কি কি আমরা কি বলতে পারবো? উদ্দীপকের সংগঠিত দুই ধরনের প্রক্রিয়া হচ্ছে, আচ্ছা এটা আলোচনা করার আগে আমরা একটু জিনিস আলোচনা করে নিই। এটিপি কি আর এডিপি কি? তাহলে এটিপি হইতেছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আর এডিপি কি? এডিপি হইতেছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। তাহলে এটিপি হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট এবং এডিপি হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। এখন অ্যাডিনোসাইন ট্রাইফসফেট মানে কি? ট্রাইফসফেট মানে হচ্ছে তিনটা ফসফেট আছে, তিনটা ফসফেট আছে, ইনঅর্গ্যানিক ফসফেট বা অজৈব ফসফেট আছে। আর এডিপিতে হইতেছে দুইটা অজৈব ফসফেট আছে। ঠিক আছে? দুইটা ফসফেট আছে। এখন এডিপির সাথে
যদি আমরা একটা ইনঅর্গ্যানিক ফসফেট, আইপি মানে হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট, ঠিক আছে, তো এডিপির সাথে যদি আমরা একটা ফসফেট যুক্ত করে দিই তাহলে কি উৎপন্ন হবে বলো? এডিপি মানে কি? এডিপি মানে অ্যাডিনোসাইন ডাইফসফেট, মানে দুইটা ফসফেট আছে তার সাথে আমি আরও একটা ফসফেট যুক্ত করে দিছি, তাহলে এখন তার কয়টা ফসফেট হবে বলো? এখন তার তাহলে তিনটা ফসফেট হয়ে যাবে না? ডাইফসফেট দুইটা আছে, তাহলে আরেকটা হইলো তিনটা, তাহলে এটিপি তৈরি হয়ে যাবে, এটিপি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। তাহলে এডিপির সাথে যে ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি হইল, এই প্রক্রিয়াটিকে বলে হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন বলে এই প্রক্রিয়াটিকে, ফসফোরাইলেশন। ভালো কথা। তাইলে এখন তোমরা বলো যে ফসফোরাইলেশন প্রক্রিয়াটা কোথায় দেখা যাচ্ছে? এই যে এডিপি থেকে শক্তি নিয়ে যে এটিপি হইল, এইটাই হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। আর এই যে যেই এটিপি এখন ভেঙে যাচ্ছে, তাইলে এটিপি যদি ভেঙে গিয়ে এডিপি তৈরি করে, তাহলে এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলবো? ওইটা যদি হয় ফসফোরাইলেশন, তাহলে এটা হবে ডিফসফোরাইলেশন। কি প্রক্রিয়া? ডিফসফোরাইলেশন প্রক্রিয়া। তাইলে এই যে যেই এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে এটা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া, আর এটিপি থেকে যে এডিপি তৈরি হচ্ছে এটা হচ্ছে ডিফসফোরাইলেশন প্রক্রিয়া, এটিপি ভেঙে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। পরে আমাদের ঘ নাম্বারের প্রশ্নে বলছে উদ্দীপকের কোন অণুটি জৈব মুদ্রা ব্যাখ্যা করো। আচ্ছা, জৈব মুদ্রা মানে কি? আচ্ছা, মুদ্রা জিনিসটা কি? মুদ্রা বলতে হচ্ছে আমরা যে টাকা পয়সা সোনা দানা আছে না, আগেকার দিনে সোনা দানা হচ্ছে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো, সোনা রূপা কপার এগুলা, আর বর্তমানে হচ্ছে টাকা পয়সা আর কি, এগুলাই মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়, কাগজের তৈরি টাকা। তো টাকা দিয়ে আমরা কি করতে পারি বলো তো? টাকা দিয়ে হচ্ছে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। ধরো তুমি এক জায়গায় বাসা থেকে বের হয়ে তুমি যে স্কুল পর্যন্ত যাবা, সেখানেও রিক্সায় যাওয়ার জন্য তোমার কাছে কি লাগবে? টাকা লাগবে, তাই না? তাইলে তোমার হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে বলছে জৈব মুদ্রা জিনিসটা কি। আচ্ছা, জৈব মুদ্রা, মুদ্রা হচ্ছে যা তোমাকে কোনো কিছু করতে সহায়তা করে বা বেঁচে থাকতে সহায়তা করে। আর জৈব মুদ্রা কি? জৈব মুদ্রা হচ্ছে যে কোনো একটি জৈবিক প্রক্রিয়া চালাতে সহায়তা করে যেই জিনিসটা, সেই জিনিসটাই হইতেছে জৈব মুদ্রা, মানে যে কোনো একটা জৈবিক প্রক্রিয়া চলবে। তো জৈবিক প্রক্রিয়া, ধরো আমরা এখানে সালোক সংশ্লেষণ শোষণ নিয়ে আলোচনা করতেছি, বা ধরো আমাদের বডির যে কোনো জৈবিক প্রক্রিয়ায় চালাতে কোন জিনিসটা সহায়তা করে তুমি কি বলতে পারবে? এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে এটিপিটা সহায়তা করে, বুঝতে পারছো? এটিপি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আমরা আগে সালোক সংশ্লেষণ আলোচনা করছিলাম, তো সালোক সংশ্লেষণের যখন হচ্ছে আলোক আলোক পর্যায়টা আলোচনা করছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম আলোক পর্যায়ে কি হয়েছিল। আলোক পর্যায়ে এডিপি আর ইনঅর্গ্যানিক ফসফেট এই দুইটা জিনিস যুক্ত হয়ে কিন্তু এটিপি তৈরি হয়েছিল। মানে আলোক পর্যায়ের মূল উদ্দেশ্যটা কি ছিল? সালোক সংশ্লেষণের জন্য যে শক্তিটা দরকার, ওই শক্তিটা তৈরি করে রাখা, তাইলে আমরা শর্করা তৈরি করতে পারবো, তাই না? তো এই যে আমরা যদি এডিপি থেকেই আর কি শক্তি পাইতাম, এডিপিকেই কাজ চালাইতে পারতাম, তাহলে কিন্তু আলোক পর্যায়টারই দরকার হইতো না। কারণ না কোনো এটিপি লাগতো, না কোনো সূর্যালোক লাগতো, কিছুই লাগতো না, উদ্ভিদ নিজে নিজেই শক্তি তৈরি করে ফেলতো। কিন্তু না, এটা সম্ভব না, কারণ এডিপি কখনো শক্তি দেয় না। শক্তিটা দেয় কে? এটিপি, তিনটা ফসফেটালা অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এই হচ্ছে শক্তি দেয়। এটা সালোক সংশ্লেষণে এভাবে সাহায্য করে। আর শোষণে কিভাবে সাহায্য করে আমরা শোষণ নিয়ে এখনো আলোচনা করিনি, তো যখন করব তখন দেখবা। শোষণে হচ্ছে তোমার বিভিন্ন পর্যায়ে অনেক এটিপি তো তৈরি হয়, এটিপির সাথে NADH2 তৈরি হয়, জিটিপি তৈরি হয়, FADH2 তৈরি হয়। তো আলটিমেটলি ইলেকট্রন প্রবাহতন্ত্র, আমরা জানি সালোক সংশ্লেষণের 4টা ধাপ আছে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো ইলেকট্রন প্রবাহতন্ত্রে গিয়ে কিন্তু আলটিমেটলি এই NADH2, জিটিপি, FADH2 এরা সবাই এটিপিতে পরিণত হয়, বুঝতে পারছো? তাহলে NADH2 থেকে আসে হচ্ছে 3টা এটিপি, জিটিপি থেকে আসে হচ্ছে আমাদের একটা এটিপি, এবং FADH2 থেকে আসে হচ্ছে 2টা এটিপি।
তাইলে আলটিমেটলি দিন শেষে সবাই কিন্তু কি হচ্ছে, এটিপিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? তো এই জন্যই হচ্ছে এই এটিপিতে রূপান্তরিত হওয়া কেন লাগতেছে, কারণ NADH2 FADH2 GTP এরা কিন্তু জৈব মুদ্রা না, জৈব মুদ্রা কিন্তু এটিপি, এরাই হচ্ছে এটিপিটাই হচ্ছে শক্তি দিবে, এরা এজন্য এটিপিতে রূপান্তরিত হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্রে। এখন এরাই যদি শক্তি দিতে পারতো তাহলে ইলেকট্রন প্রবাহ তন্ত্রের কোনো দরকার হইতো না, শোষণের ধাপ 4টা নইলে 3টা হইতো, তোমাদের একটা কম পড়া লাগতো, কিন্তু আলটিমেটলি এরকম হয় না, এটিপিটাই হচ্ছে শক্তি দেয়, এই জন্য এদের এটিপিতে রূপান্তরিত হওয়া লাগে, ঠিক আছে? তাইলে জৈব মুদ্রা হচ্ছে আমাদের এটিপি। আর তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবা, তুমি সালোক সংশ্লেষণের উদাহরণটা টানতে পারো যে এইভাবে আলোক পর্যায়ে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, যেটা শক্তি দেয়। আবার আমরা শোষণের ক্ষেত্রেও দেখতে পারি যে ইলেকট্রন প্রবাহ তন্ত্রে গিয়ে আগে যে NADH2 ছিল বা এরা হচ্ছে এটিপিতে রূপান্তরিত হয়ে যে শক্তি দেয়। সুতরাং আলটিমেটলি কি হচ্ছে, এই জৈব মুদ্রা হিসেবে কিন্তু কাজ করতেছে এটিপিটাই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমাদের পরবর্তী প্রশ্ন, চিত্রে ওয়াই প্রক্রিয়ার যে ধাপগুলা মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় তা ব্যাখ্যা করো। আচ্ছা, ওয়াই প্রক্রিয়া, তাই তো? ওয়াই প্রক্রিয়ায় আমাদেরকে কি বলছে, ওয়াই প্রক্রিয়াটায় আমরা দেখতে পাচ্ছি এই যে একটা গাছের পাতা, ঠিক আছে? পাতা কি করতেছে, গাছের পাতা হচ্ছে অক্সিজেন নিয়ে নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড পরিবেশে ছেড়ে দিচ্ছে, অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড পরিবেশে ছেড়ে দিচ্ছে। এখন এই যে কার্বন ডাই অক্সাইডটা পরিবেশে চলে গেল অক্সিজেন নিয়ে, এটা কোন প্রক্রিয়া তুমি কি বলতে পারবা? কোন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করা হয় এবং কার্বন ডাই অক্সাইডটা পরিবেশে ত্যাগ করা হয় বলতো? সেটা হচ্ছে শোষণ প্রক্রিয়ায়। কারণ সালোক সংশ্লেষণে কি হয়, তার উল্টা কাজ হয়। সালোক সংশ্লেষণে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, আর শোষণেই হচ্ছে সেই অক্সিজেনটা গ্রহণ করে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করতেছে, যেটা আমাদের বডিতে অলওয়েজ চলতেছে। আমরা কিন্তু অক্সিজেন নিচ্ছি এবং আলটিমেটলি কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিচ্ছি। তাইলে এখানে কোন প্রক্রিয়াটা বলছে? শোষণ প্রক্রিয়া। এখন তাইলে আসো আমরা শোষণ নিয়ে আলোচনা করি। প্রশ্নে যাওয়ার আগে আমরা ওভারঅল শোষণ প্রক্রিয়া নিয়ে একটা আলোচনা করব। তো শোষণ প্রক্রিয়ায় হইতেছে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের গ্রহণকৃত খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয়, ওই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে শোষণ। তাইলে শোষণ যে প্রক্রিয়া, তার মূল উদ্দেশ্য কি? শক্তি তৈরি করা, খাদ্য থেকে শক্তি তৈরি করা। আর সালোক সংশ্লেষণের মূল উদ্দেশ্যটা কি? সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করা। তো এই যে শোষণ, এই শোষণের 4টা ধাপ আছে, বুঝতে পারছো? কয়টা ধাপ আছে? 4টা ধাপ আছে। ধাপ দুইটা কি কি? প্রথম ধাপের নাম হইতেছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয়টা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস সাইকেল। আচ্ছা, আমরা এখানে ইংলিশে লিখতেছি, তো তোমরা যারা বাংলা মিডিয়ামের, মোস্ট অফ দাই তো বাংলা মিডিয়ামে পড়ো, তো আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে বায়োলজি যে সাবজেক্টটা, এই সাবজেক্টের যে টার্মগুলো আছে, যেমন ধরো তোমার শোষণ বা সালোক সংশ্লেষণ, বা ধরো এই যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, এই জিনিসগুলো তোমরা বাংলায় না লিখে ইংলিশে লেখার অভ্যাস করবা, বুঝছো? তাহলে আলটিমেটলি কি হবে, তোমার হচ্ছে জাস্ট টার্মগুলো, পুরো তো সব কিছু তোমাকে ইংলিশে লিখতে বলতেছি না, জাস্ট এই যে সাইন্টিফিক টার্মগুলো আছে এইগুলো ইংলিশে লেখার চেষ্টা করবা, তাহলে কিন্তু মানে খাতার সৌন্দর্যটাও বৃদ্ধি পায় এবং তোমার যেই খাতার একটা ইন্টেলেকচুয়ালিটিও আসলে প্রকাশ পায়। টিচার আসলে বুঝতে পারবে যে না, স্টুডেন্টটা আসলে সে পারে, সে কিছুটা বোঝে, ঠিক আছে? তো এটা আসলে টিচাররা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে যখন এই টার্মগুলো ইংলিশে লেখো বাংলায় লেখার চেয়ে, তাই না? তো আর ভুল করা যাবে না কিন্তু, ইংলিশে লিখতে গিয়ে আবার কিন্তু বানান ভুল করবা না। তো আসো আমরা পরের ইয়েতে যাই। তো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, আরেকটা কি আমরা আগেই বলছি, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাহলে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাইলে এই যে 4টা ধাপ, এখন এই 4টা ধাপ কোথায় কোথায় কোনটা সংগঠিত হয় আমি যদি বলি, এই যে গ্লাইকোলাইসিস,
এই গ্লাইকোলাইসিসটা হয় হচ্ছে সাইটোপ্লাজমে, গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমে। আর গ্লাইকোলাইসিস বাদে বাকি যেই তিনটা আছে এই তিনটাই হয় হচ্ছে কোথায়, মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ার নাম আমরা সবাই শুনছি, শক্তি উৎপন্ন করে আমাদের দেহে, এই মাইটোকন্ড্রিয়ায় হয় হইতেছে বাকি সবগুলা প্রক্রিয়া। এখন তোমরা কি জানো যে সব ছোট ছোট জীব আছে না, ধরো আমাদের প্রোটিস্টা বা ছোট ছোট জীব যেগুলোকে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, ভাইরাস তো না, ব্যাকটেরিয়া, ধরো এদের দেহে কিন্তু এই মাইটোকন্ড্রিয়া থাকে না, বুঝতে পারছো, এদের দেহে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে এদের দেহে কোন প্রক্রিয়াটা চলে, এদের দেহে কিভাবে চলে শোষণটা, কারণ শোষণ করে তো সবারই আসলে বাঁচতে হবে, শোষণ প্রক্রিয়া না থাকলে তো কেউ বেঁচে থাকতো না। তাইলে এদের দেহে কি চলে, এদের দেহে শুধু গ্লাইকোলাইসিস চলে। তাইলে কি জানতে পারলা তুমি এখান থেকে এখন পর্যন্ত আমরা জানতে পারলাম যে শোষণ প্রক্রিয়ার 4টা ধাপ আছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর মধ্যে গ্লাইকোলাইসিস কোথায় হয়, সাইটোপ্লাজমে হয়, আর বাকি 3টা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ায় হয়। এখন যে সাইটোপ্লাজমে হইল, শুধু নিম্ন শ্রেণীর জীবে কি হয়, নিম্ন শ্রেণীর জীবে শুধু গ্লাইকোলাইসিস হয়, আর কোনো প্রক্রিয়া হয় না, কারণ নিম্ন শ্রেণীর জীবে মাইটোকন্ড্রিয়া থাকে না। আচ্ছা, ভালো কথা। এরপরে আসো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এই যে শোষণ প্রক্রিয়া আসলে হয়টা কি, মানে এখানে কি কাজটা হয়। এইখানে আমরা যেই সালোক সংশ্লেষণের সময় যে খাদ্যটা তৈরি হয়েছিল শর্করা, ওই শর্করাটা ভেঙে যায়, ওই শর্করাটা ভেঙে গিয়ে কি হয়, ওই শর্করাটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে এই যে শর্করা C6H12O6, এই শর্করা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে যায়। অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে কি হয়, অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে এবং শক্তি উৎপন্ন করবে। বুঝতে পারছো? এখন কোন ধাপে আসলে কি উৎপন্ন হয় আলটিমেটলি, এটা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে গ্লাইকোলাইসিস ফার্স্ট ধাপ আমাদের কি ছিল, গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিস এই ধাপে কি হবে, এই যে আমাদের গ্লুকোজ বা শর্করা যেটা ছিল এটা ভেঙে যাবে, এটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, 2 অণু পাইরুভিক, আমি কিন্তু ইংলিশে লিখতেছি এবং আমি এক্সপেক্ট করি তোমরাও ইংলিশে লিখবা, আমি নিজেও কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, তারপরে এই টার্মগুলো ইংলিশে লিখতাম। আমি পড়ার সময়ও এসএসসিতে ইংলিশে এগুলো পড়তাম, ইংলিশে লেখার ট্রাই করতাম, কারণ ইংলিশে লিখলে একটা ভালো নম্বর পাওয়া যায়। তো আমাদের মূল উদ্দেশ্য তোমরা কিভাবে সর্বোচ্চ নম্বরটা পাইতে পারো, ঠিক আছে, জাস্ট একটা জিনিসের অ্যান্সার দেখাই দিলাম, তুমি তোমার মতো লিখবা যাও, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য তুমি যাতে একটা প্রশ্নের উত্তরটা লিখে সর্বোচ্চ নম্বরটা পেতে পারো, ঠিক আছে। তো গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হইলো, ঠিক আছে। এখন আমরা তো বলছিলাম গ্লাইকোলাইসিস কিন্তু ইয়েতেও হয়, তোমার হচ্ছে নিম্ন শ্রেণীর জীবেও হয় গ্লাইকোলাইসিস। তাহলে নিম্ন শ্রেণীর জীবে কি হয়, নিম্ন শ্রেণীর জীবে এই গ্লুকোজ থেকে কিন্তু, নিম্ন শ্রেণীর জীবে এই গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়, একটা অ্যালকোহল C2H5OH, ইথানল তৈরি হয় নিম্ন শ্রেণীর জীবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলা হয় নাই, সামনে আসবে তাও বলে দেই, শোষণ কিন্তু আবার 2 প্রকার, সবাত শোষণ এবং অবাত শোষণ। সবাত শোষণ কি জিনিস, যেই শোষণের জন্য অক্সিজেন লাগে, এবং অবাত শোষণ কি জিনিস, যেই শোষণের জন্য অক্সিজেন লাগে না। তো এইটা আমরা সামনে গিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, তো গ্লাইকোলাইসিস থেকে হচ্ছে আমাদের পরিণত প্রাণীতে পাইরুভিক অ্যাসিড তৈরি হইলো এবং নিম্ন শ্রেণীর জীবে C2H5OH তৈরি হইলো বা ইথানল তৈরি হইলো। আর আরও শক্তি উৎপন্ন হয়, ওগুলো আমরা পরে দেখব কতটুকু কি শক্তি উৎপন্ন হয়। তো আপাতত গ্লাইকোলাইসিস গেল। এখন বাকি যেই 3টা প্রক্রিয়া যেগুলো মাইটোকন্ড্রিয়াতে হয়, এই 3টা প্রক্রিয়াই হচ্ছে আমাদের এই প্রশ্নে চাইছে আমাদের কাছে, যে
যে ওয়াই প্রক্রিয়াটা শোষণ এর মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত ধাপগুলো মানে হইতেছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাইলে আমরা এখন অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি মানে আমাদের যে উত্তর সেটা লিখব। তাইলে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তো অ্যাসিটাইল কোয়েতে কি হয়, আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইছিলাম না? তো 2 অণুর প্রতি অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে যায়, ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে। আর কি উৎপন্ন হয়? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় আর 3 অণু এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, 3 অণু এটিপি উৎপন্ন হয় মানে সহজ কথায় হচ্ছে আমাদের 2 অণু NADPH2 উৎপন্ন, 1 অণু NADPH2 উৎপন্ন হয় যেটা ভেঙে গিয়ে 3 অণু এটিপি। তো 3 অণু এটিপি বলা যায়। তো 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হইল। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে? 2টা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে। কয়টা এটিপি উৎপন্ন হবে? 3 × 2 6টা এটিপি উৎপন্ন হবে। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কি কি পাইলাম? 2টা পাইরুভিক মানে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি পর্যায়ে আমরা পাইলাম 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা অ্যাসিটাইল কোয়ে সাথে 6টা এটিপি আর হচ্ছে কিছু তোমার কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন হয়। ঠিক আছে, এই গেল আমাদের অ্যাসিটাইল কোয়ে। এরপরে আসো আমরা হচ্ছে ক্রেবস চক্র নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপটা সেটাই হচ্ছে ক্রেবস সাইকেল। আচ্ছা, ক্রেবস সাইকেল এই পর্যায়টায় যা হয় তা হলো এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছিল না, এই অ্যাসিটাইল কোয়েটা ভেঙে যায়। অ্যাসিটাইল কোয়েটা ভেঙে গিয়ে কি উৎপন্ন হয় জানো? অ্যাসিটাইল কোয়ে ভেঙে গিয়ে 6 অণু NADPH2 তৈরি হয়। 6 অণু NADPH2 তৈরি হয়। এর সাথে কি তৈরি হয়? 2 অণু FADH2 তৈরি হয়। আর তার সাথে কি তৈরি হয়? তার সাথে হচ্ছে 2 অণু জিটিপি তৈরি হয়। এই যে 6 অ্যাসিটাইল কোয়ে ভেঙে গিয়ে 6 অণু NADPH2, 2 অণু FADH2 এবং 2 অণু জিটিপি তৈরি হইলো। এটা কই তৈরি হইলো? ক্রেবস সাইকেলে তৈরি হইলো। তাহলে ইলেকট্রন প্রবাহতন্ত্রে গিয়ে কি হয়? ইলেকট্রন প্রবাহতন্ত্রে এই যে আমি শুরুতেই বলছিলাম NADPH2, FADH2, জিটিপি এরা সবাই ভেঙে গিয়ে কি হবে? এটিপিতে রূপান্তরিত হবে। বুঝতে পারছো? তাইলে আমরা জানি 1 অণু NADPH2 সমান সমান 3 অণু এটিপি। তাহলে 6 অণু NADPH2 সমান সমান কত হবে? 6 × 3 সমান সমান 18 অণু এটিপি। ঠিক আছে, ভালো কথা। এরপরে আসো জিটিপি। আমরা জানি 1 অণু জিটিপি সমান 1 অণু এটিপি। তাহলে 1 × 2 সমান সমান 2 অণু এটিপি তৈরি হইলো। এগুলো কিন্তু ইলেকট্রন প্রবাহতন্ত্রে হচ্ছে, ক্রেবস সাইকেলে জাস্ট এগুলো তৈরি হয়েছে, এগুলো রূপান্তরিত হবে ইলেকট্রন প্রবাহতন্ত্রে গিয়ে। এবার FADH2 আমরা জানি 1 অণু FADH2 সমান কত? 1 অণু FADH2 সমান সমান 2 অণু এটিপি। তাহলে 2 অণু FADH2 সমান 2 × 2 সমান 4 অণু এটিপি। তাহলে ক্রেবস সাইকেলে মোট কতটুকু এটিপি উৎপন্ন হইল? 4, 4 + 18 22 আর 22 + 2 24। তাহলে 24 অণু এটিপি তৈরি হইল এই ক্রেবস সাইকেলে। ঠিক আছে, ইলেকট্রন প্রবাহতন্ত্রে গিয়ে 24 অণু এটিপিতে রূপান্তর হইল। আর আমরা অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে কয়টা দেখছিলাম? 6টা এটিপি দেখছিলাম। তাহলে 24 + 6 30টা। আর গ্লাইকোলাইসিস পর্যায়ে আমাদের এটিপি তৈরি হয় 8টা। তাহলে ওই জায়গায় 30 + 8 38 অণু এটিপি। তাইলে টোটাল আমাদের শোষণ প্রক্রিয়ায় এটিপি তৈরি হচ্ছে 38 অণু। তাহলে 38 অণু এটিপি আমাদের এই গ্লাইকোলাইসিস মানে টোটাল শোষণ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। তাহলে এই হইতেছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত 3টা ধাপ: অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে 2টা বিক্রিয়া দেখানো হয়েছে, আগের ওই একটা উদ্দীপক আমরা দেখছিলাম ওইটার মতোই। এইখানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে শর্করা, এই শর্করা ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কোন প্রক্রিয়া? এটা হচ্ছে আমাদের শোষণ প্রক্রিয়া। আরেক জায়গায় দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এখানে শর্করা তৈরি হচ্ছে। তাহলে এটা কোন প্রক্রিয়া? এটা হচ্ছে
সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আচ্ছা, আমাদের উদ্দীপকে কি বলছে? উদ্দীপকে বলছে যে জীবজগতের বেঁচে থাকার জন্য উভয় প্রক্রিয়ার পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করো। মানে হলো জীবজগতে কিভাবে সালোক সংশ্লেষণ আর শোষণ প্রক্রিয়াটা একসাথে সহায়তা করে। এখন এই প্রশ্ন আপনারা যদি আপনাদের যে কোনো টেস্ট পেপার অথবা বই বা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো খুলে দেখো, তাহলে দেখতে পারবে যে এই প্রশ্নটা অনেকবার আসছে, মানে অলমোস্ট প্রতি বছর পরীক্ষার সময় এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ডে থাকেই জীববিজ্ঞানে, যে সালোক সংশ্লেষণ এবং শোষণের পারস্পরিক নির্ভরশীলতা, মানে এরা কিভাবে একে অপরকে সহায়তা করে। তো সর্বপ্রথম আমরা অনেকগুলো পয়েন্টে বলবো। তো ফার্স্ট অফ অল একটা পয়েন্ট বলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাদ্য। খাদ্য, ঠিক আছে, খাদ্যের সাথে কিভাবে সম্পর্কিত আমরা দেখি। সালোক সংশ্লেষণে কি হয়? সালোক সংশ্লেষণে যেই সূর্যের আলো থেকে উদ্ভিদ কি তৈরি করে? শর্করা তৈরি করে। উদ্ভিদ সূর্যের আলো থেকে শর্করা তৈরি করে। এই শর্করাটা খাচ্ছে কে? শর্করাটা খাচ্ছে প্রাণী। এই শর্করা থেকে প্রাণী কি উৎপন্ন করতেছে? শক্তি উৎপন্ন করতেছে। ছোটবেলায় একটা কথা শুনছো যে পৃথিবীর সব শক্তির উৎস কি? সূর্য। তাইলে এই যে সূর্য, এই সূর্যের আলো থেকে হইল উদ্ভিদ দেহে শর্করা, সেই শর্করা খাইল প্রাণী, সেই প্রাণী থেকে শক্তি উৎপন্ন হইল, সেই প্রাণীর দেহে শর্করা থেকে শক্তি উৎপন্ন হইল। তাইলে এইভাবে যে সূর্যের আলো, ইনফ্যাক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে সূর্যের আলো থেকে যে শক্তি তৈরি করলো ফার্স্টে উদ্ভিদ বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হইল, এই উদ্ভিদই হচ্ছে পুরো বিশ্ব সভ্যতার মধ্যে একমাত্র জীব যারা হচ্ছে এই সূর্যের আলোকে কাজে লাগাতে পারে বা সূর্যের আলোকে কাজে লাগিয়ে হচ্ছে শক্তি উৎপন্ন করতে পারে। এরকম একমাত্র জীব হচ্ছে উদ্ভিদ। কারণ উদ্ভিদের মধ্যে আছে ক্লোরোফিল, যা সূর্যের আলোর ফোটন কণাকে শোষণ করে শক্তি তৈরি করে, যা থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হচ্ছে। তাহলে খাদ্য এইভাবে আমাদেরকে হেল্প করে সালোক সংশ্লেষণ এবং শোষণে। ওই যে সালোক সংশ্লেষণে খাদ্যটা তৈরি হইল, সেই খাদ্যটা খাইলো প্রাণী, প্রাণী থেকে শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন হইল শক্তি। তাহলে এইভাবেই হইতেছে সালোক সংশ্লেষণ শোষণ খাদ্যের সাথে সম্পর্কিত। এরপরে আসো পরিবেশের ভারসাম্য রক্ষায় কিভাবে হেল্প করে। তাহলে পরিবেশে কিভাবে হেল্প করে? পরিবেশে হেল্প করে এইভাবে যে আমরা কি করি বলতো, মানুষ হইতেছে অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আর উদ্ভিদ কি করে? উদ্ভিদ হইতেছে কার্বন ডাই অক্সাইড নেয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কথা বলতেছি। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড নেয় আর অক্সিজেন কি করে? ছাড়ে। তাইলে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কারণে যেই কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করতেছে, ওইটা কিন্তু আমরাই কি শোষণ প্রক্রিয়ার সময় ছেড়ে দিছিলাম, শোষণ প্রক্রিয়ার পরে, মানে শোষণ প্রক্রিয়ার উৎপন্ন বর্জ্য পদার্থ। আবার যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি, ওই অক্সিজেনটা কিন্তু উদ্ভিদই তৈরি করছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের সময়। তাইলে উদ্ভিদ অক্সিজেন তৈরি করছে যেটা আমরা গ্রহণ করতেছি, আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছি যেটা উদ্ভিদ গ্রহণ করতেছে। এইভাবে কিন্তু পরিবেশে কার্বন ডাই অক্সাইডের একটা ভারসাম্য বজায় থাকে, যার জন্য পরিবেশটা কি হচ্ছে না? দূষিত হচ্ছে না। যদি পৃথিবীতে কোনো উদ্ভিদ না থাকতো, আমরা বর্তমানে দেখছি যে আস্তে আস্তে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কেন বৃদ্ধি পেয়ে যাচ্ছে বলতো? কারণ পৃথিবীতে গাছপালা কমে যাচ্ছে। গ্রিন রিসাইকেল একটা কথা বলা হয় না, যে গ্রিন ইকোনমি বা গ্রিন এনভায়রনমেন্ট, এর দ্বারা কি বোঝানো হয়, বর্তমানে আসলে পৃথিবীটাকে আবার হচ্ছে এই গ্রিন বা গাছপালায় ভরপুর করার চেষ্টা চালানো হচ্ছে। কারণ আসলে দেখা গেছে যে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়ার ফলে আসলে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গেছে এবং পৃথিবীর বাতাসের কোয়ালিটি অনেক কমে গেছে, যার জন্য সুস্থভাবে বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে আমাদের জন্য। তো এইভাবেই হচ্ছে উদ্ভিদ আমাদেরকে হেল্প করে। যত বেশি উদ্ভিদ থাকবে তত বেশি অক্সিজেন পাওয়া যাবে এবং তত সুস্থভাবে কি হবে, আমরা বাঁচতে পারবো, পরিবেশটা সুন্দর থাকবে। তো এইটা একটা রিজন গেল। এরপরে আসি আমরা
উদ্ভিদের ক্ষেত্রে কি হেল্প করে? আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কারণেই হচ্ছে কি হয়, উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে এবং উদ্ভিদ নিজের জন্য কিন্তু খাদ্যটা তৈরি করে। এখন উদ্ভিদ যখনই বেঁচে থাকবে তখনই কিন্তু পুরো এই বিশ্ব সভ্যতা বেঁচে থাকবে, কারণ উদ্ভিদ আছে বলেই আমাদের যত ধরনের আমরা এখন আমাদের যে ইন্ডাস্ট্রি চলতেছে বলো বা যা কিছু হচ্ছে, যেমন যে খাতায় তুমি লিখতেছো সেই খাতার যে পেস্ট, সেই পেস্টটাও কিন্তু কোনো না কোনো গাছ থেকে আসছে। তো এই উদ্ভিদ আছে, আমাদের যে কাপড় চোপড় আমরা পরি বা যে খাবার খাই সব কিছুই কিন্তু উদ্ভিদ থেকেই আসে। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা চলে বলেই কিন্তু এই সব প্রক্রিয়াটা বা এই বিশ্ব চলতেছে এবং উদ্ভিদের এখানে গুরুত্ব অপরিসীম। ইনফ্যাক্ট ধরো যখন হচ্ছে আমাদের যে বৃষ্টি হয়, এই বৃষ্টিতে যে হয় এটাও উদ্ভিদদের জন্য হয়, এটাও সালোক সংশ্লেষণ শোষণ প্রক্রিয়া চলে বলেই হয়। জলীয় বাষ্প মানে উদ্ভিদ যখনই পানি ছেড়ে দেয়, জলীয় বাষ্প ছেড়ে দেয়, সেটা আকাশে জমা হয়ে একসাথে মেঘ হয়ে আমাদের বৃষ্টি দেয়। তো আলটিমেটলি সালোক সংশ্লেষণ এবং শোষণের ভূমিকা আসলে বলে শেষ করা যাবে না। তো এখানে অসংখ্য পয়েন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলছি, তুমি যদি এটাগুলোই লিখে দাও তাও পরীক্ষায় তোমার মোটামুটি অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। যদি এক্সট্রা পয়েন্ট চাও আরও তোমার ইচ্ছা মতো বাড়াইতে পারো, এটা তো আলটিমেটলি কোনো শেষ নাই। তো এই হচ্ছে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা, যে মেইন যেই জিনিসটা সেটাই হইতেছে খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ, সেটা মানুষ খায় বা অন্যান্য প্রাণী খায়, সেটা কোনোভাবে মানুষের মধ্যে গিয়ে মানুষের মধ্যে শক্তি তৈরি হয় শোষণ প্রক্রিয়ায়। তো এইটাই হইতেছে আলটিমেট আমাদের নির্ভরশীলতাটা। আচ্ছা, আমরা এখন পরের কোশ্চেনে চলে যাই। আমরা আবার দেখতে পাচ্ছি কি, এটা কি অক্সিজেন। এস এস মানে কি সান, সূর্যের আলো। তো সূর্যের আলো দেখা যাচ্ছে মানে সূর্য দেখা যাচ্ছে। এখন অক্সিজেন, অক্সিজেন কিউ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাইলে অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এটা কাদের ক্ষেত্রে হয় সাধারণত? অক্সিজেন গ্রহণ করতেছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে, এটা কি শোষণ? তাইলে কারণ সালোক সংশ্লেষণে তো অক্সিজেন তৈরি হয়। আবার কার্বন ডাই অক্সাইড হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন তৈরি হয়েছে, মানে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি হয়েছে, এটা কি সালোক সংশ্লেষণ। উল্লিখিত এখন আমাদের প্রশ্নে কি বলছে, উল্লিখিত কিউ প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। তো কিউ প্রক্রিয়াটি কি? কিউ প্রক্রিয়া দেখছি অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে, তাহলে শোষণের গুরুত্ব চাইছে। তো শোষণের গুরুত্বটা দেওয়ার আগে আমরা আগে আরেকটা জিনিস হচ্ছে এখানে করে নেই, আরেকটার অ্যান্সার দিয়ে নেই। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গ নাম্বারের প্রশ্ন। তো ঘ নাম্বারের যে প্রশ্নটা ছিল সেটা এমন ছিল যে এটা কি এস, তাহলে এস এর উপস্থিতিতে বা এস এর অনুপস্থিতিতে এই যে পি প্রক্রিয়াটাই আসলে কি কি হয়। তাইলে এই এস জিনিসটা কি? এস জিনিসটা হচ্ছে সূর্যালোক বা সূর্য। তো এস এর উপস্থিতিতে এই পি প্রক্রিয়া মানে সালোক সংশ্লেষণের কোন প্রক্রিয়াটা চলবে একবার বলো? এস এর উপস্থিতিতে চলবে হচ্ছে আলোক পর্যায়, আর এস এর অনুপস্থিতিতে বা এস এর গুরুত্ব নাই মানে সূর্যের আলো লাগে না, কোনটায়? আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে এস নিয়ে হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন ছিল যেটা আমি আগে আলোচনা করছি, তাই আর এখানে ইনক্লুড করি নাই। তো এটা একবার বলে দিলাম তোমাদেরকে। তো এরপরে আসো আমাদের যে মেইন কোয়েশ্চেন যেটা আমাদের চাইছে, কিউ প্রক্রিয়াটার গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। তাহলে কিউ প্রক্রিয়াটা কি? অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড মানে শোষণ। এখন শোষণ প্রক্রিয়ার গুরুত্ব কি? এটা আসলে আমরা সবাই জানি, আমরা সবাই দেখছি, খুবই অবভিয়াস। শোষণ প্রক্রিয়ায় কি হয়? শোষণ প্রক্রিয়ায় শক্তি তৈরি হয়। এখন আমাদের শক্তি যদি তৈরি না হইতো তাইলে আমরা কি কিচ্ছু করতে পারতাম? আমাদের কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়া, আমাদের বডি, আমাদের কিছুই চলতো না শক্তি তৈরি না হইলে। তাহলে শোষণে কি হয়? শক্তি তৈরি হয়, একটা তোর গেল। এরপরে শোষণে কি হচ্ছে? শোষণে কার্বন ডাই অক্সাইড আমরা গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করতেছি। এখন আমরা যদি পৃথিবীর সব মানুষ একসাথে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে থাকতাম তাহলে পৃথিবীর তাপমাত্রা গিয়ে তো পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত, কিন্তু হচ্ছে না কেন? কারণ আমাদের গাছপালা আছে, এই গাছপালারা কি করতেছে? অক্সিজেন গ্রহণ করতেছে তাদের নিজের প্রয়োজনে, সালোক সংশ্লেষণ হচ্ছে। তাহলে ওই যে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি তার জন্য সালোক সংশ্লেষণ হচ্ছে, গাছপালা কার্বন ডাই অক্সাইড পাচ্ছে, তার জন্য কি হচ্ছে? গাছপালা কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারতেছে, এমন উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে। এখন উদ্ভিদ আছে বলেই কিন্তু আমাদের যত ধরনের ইন্ডাস্ট্রি, আমাদের যত জামা কাপড়, আমরা আগেও বলছি পড়াশোনার জিনিসপত্র, বই খাতা,
যত কিছু আছে প্রাকৃতিক সম্পদ সব কিছুই কিন্তু উদ্ভিদ ওতপ্রোতভাবে গুরুত্বপূর্ণ। এই জন্য উদ্ভিদ বেঁচে আছে কিন্তু আমাদের এই আলটিমেটলি শোষণ প্রক্রিয়া, আমরা কার্বন ডাই অক্সাইডটা ছাড়তেছি তাই, নাহলে কিন্তু উদ্ভিদও বেঁচে থাকতে পারতো না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে পারতো না। এরপরে দেখো আমাদের পরিবেশের যেই ভারসাম্য, আমাদের বৃষ্টি পড়তেছে, আমাদের যেই তাপমাত্রা স্থিতিশীল আসে, এই সব কিছুতেই কিন্তু উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার মূল কাণ্ডারিকে আমাদের এই শোষণ প্রক্রিয়া। তো এটা আমরা আগেও আলোচনা করছি, শোষণ এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব বা নির্ভরশীলতা, শুধু শোষণের গুরুত্ব, অলমোস্ট সব সেম কাইন্ড অফ প্রশ্নগুলা ঘুরায় পেঁচায়, উত্তর সবই সেম, বুঝতে পারছো? তো এই প্রশ্নটাও আমাদের হয়ে গেল। আচ্ছা, পর আমাদের কোয়েশ্চেন, আমরা দুইটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি। একটা প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা পাতা, উদ্ভিদের পাতায় হচ্ছে সূর্যের আলো আসছে, সূর্যের আলোয় একটা শক্তি তৈরি হচ্ছে। আর পরেরটাই দেখতে পাচ্ছি এখানে C6H12O6। আচ্ছা, এখানে হয়তো উদ্দীপকটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা যদি আমি এখানে লিখি C6H12O6, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? C3H4O3 উৎপন্ন হচ্ছে, দুই অণু C3H4O3। তাইলে এই C6H12O6টা কি? C6H12O6 হইতেছে শর্করা, আর C3H4O3 কি? পাইরুভিক অ্যাসিড। তাহলে শর্করা থেকে পাইরুভিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয়? সেই বলছিলাম, মনে আছে একদম শুরুতে, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কি হয়েছিল? শর্করা থেকে পাইরুভিক অ্যাসিড হয়েছিল, সেই পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের লাস্টে গিয়ে কি হইলো? অ্যাসিটাইল কোয়ে থেকে আমাদের হইলো শক্তি। তাইলে এই যে C3H4O3, এটা তাইলে কোন প্রক্রিয়া? চিত্র এস হইতেছে আমাদের শোষণ প্রক্রিয়া, শোষণ। তবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে যেমন উদ্দীপকে দিক তোমাকে আটকানো যাবে না, যদি তুমি জিনিসটা বোঝো, জিনিসটা পারো। আচ্ছা ঠিক আছে, এবার আসো লিখিত পি প্রক্রিয়াটা। কারণ পি প্রক্রিয়াটা কি? ওই যে সূর্যের আলো আছে, এই যে উদ্ভিদে আসতেছে সূর্যের আলো, উদ্ভিদে সূর্যের আলো আসছে, কোন প্রক্রিয়া নির্দেশ করতে পারে? অবশ্যই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। শুধু সালোক লিখে রাখতেছি, আশা করি বুঝতে পারবা। তো সালোক সংশ্লেষণ। তাহলে বলছে যে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হলে এসের ক্ষেত্রে কি কি প্রভাব পড়বে? সেই সেম প্রশ্ন আবার আমি তোমাকে বলছিলাম না, বোর্ড কোশ্চেনে হচ্ছে, বা তুমি যদি গাইডে বা টেস্ট পেপারে প্রশ্ন খোলো তাহলে দেখতে পারবা যে সালোক সংশ্লেষণ আর শোষণের একে অপরের উপর নির্ভরশীলতা, এই প্রশ্ন নানাভাবে ঘুরায় পেঁচায় অনেকবার দিছে। এইখানেও সেম কোয়েশ্চেন, ঠিক আছে? তো এই বছরে কিন্তু এই কোয়েশ্চেনটা, এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হলে এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে বলছে যদি সালোক সংশ্লেষণ না হয়, এখন আমি তোমাকে এটা দেখাচ্ছি, কারণ তুমি কিভাবে এমন কোশ্চেন হইলে অ্যান্সার করবে, এইভাবে এই এই প্যাটার্নে যদি কোশ্চেন হয় তখন কিভাবে অ্যান্সার করবে, যে সালোক সংশ্লেষণ সাপোজ হবে না, তাহলে শোষণের কি হবে এবং আলটিমেটলি জীবজগতের কি ভূমিকা পড়বে। তো সবার আগেই আমরা শুরু করি, শোষণের শুরুতেই কোন জিনিসটা লাগে? C6H12O6। এখন C6H12O6 শর্করা, যখন সালোক সংশ্লেষণ নাই মানে কি? শর্করা নাই, আমরা খাদ্য পাইতেছি না। খাদ্য না পাইলে কি হবে? শর্করা যখনই না থাকবে তখনই কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা চলবে না, আমাদের হচ্ছে শোষণ হবে না। কারণ শোষণ হয় মানে কি? খাদ্য থেকে আস্তে আস্তে শক্তি উৎপন্ন করা, এবং খাদ্যটা আসে কোত্থেকে? খাদ্যটা আসে হচ্ছে এই শর্করা থেকে, না সরি, খাদ্যটা আসে উদ্ভিদ থেকে বা সালোক সংশ্লেষণ থেকে। তো সালোক সংশ্লেষণ হচ্ছে না, তাইলে কোনো খাদ্য উৎপন্ন হচ্ছে না, তাইলে আমরা কি খাইতে পারতেছি না, মানে কোনো শর্করাও নাই। এখন শর্করা যখনই নাই, শর্করা না থাকলে কি হবে? শর্করা না থাকলে হচ্ছে পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারবো না, ঠিক আছে? আমরা বেঁচে থাকতে পারবো না, আলটিমেটলি শোষণ হবে না, আমরা কোনো শক্তি পাবো না, আমরা এটিপি উৎপন্ন করতে পাবো না। এখন আমরা যখন শোষণ করতে পারতেছি না, তখন আবার কি হইতেছে দেখো, তখন কিন্তু আমরা আবার কার্বন ডাই অক্সাইডও বের করতে পারতেছি না, আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন করতে পারতেছি না যখন শোষণ হচ্ছে না। এখন এই কার্বন ডাই অক্সাইড আবার যখন উদ্ভিদ পাচ্ছে না, উদ্ভিদ যখন আবার কার্বন ডাই অক্সাইড পাচ্ছে না, মানে সালোক সংশ্লেষণ হইতেছে না, তখন উদ্ভিদও মরে যাইতেছে। আলটিমেটলি কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন হবে না, শর্করাও তৈরি হবে না, উদ্ভিদও বাঁচবে না, প্রাণীও বাঁচবে না। দুইটা প্রক্রিয়ায় যদি তাহলে একটা প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে আরেকটা প্রক্রিয়া অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে গেলে শোষণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সো পৃথিবী আলটিমেটলি শেষ হয়ে যাবে যদি দুইটা প্রক্রিয়া না চলে। তো এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের এই প্রশ্নের উত্তর। তো এখন
আমাদের পরবর্তীতে একটা প্রশ্ন আছে, লাস্ট কোয়েশ্চেন, যে C6H12O6, C6H12O6 মানে কি? তো C6H12O6 মানে হচ্ছে শর্করা। আর এ মানে কি? এ মানে হইতেছে একটা জিনিস, ওটা আমাদের বলে দেয় না এই জিনিসটা কি। মানে এনজাইমের উপস্থিতিতে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে। তাইলে এই জিনিসটা আসলে কি হইতে পারে? তোমার কি মনে আছে আমি যখন শুরুতে শোষণ আলোচনা করছিলাম বলছিলাম শোষণ হচ্ছে দুই প্রকার, সবাত শোষণ আর অবাত শোষণ। তাইলে অবাত আর সবাত জিনিসটা আসলে কি? অবাত অবাত শোষণ আর সবাত শোষণ। অবাত শোষণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে যেই শোষণ হয় সেটা হচ্ছে সবাত শোষণ। আর অক্সিজেনের অনুপস্থিতিতে মানে অক্সিজেন নাই এমন জায়গায় যে শোষণ হয় সেটা হচ্ছে অবাত শোষণ। তাহলে মানুষে কোন জিনিসটা হয়? মানুষে হয় সবাত শোষণ। আর অবাত শোষণ কোথায় হয়? অবাত শোষণ হয় আমাদের বডির মধ্যে এমন জায়গায় যেখানে অক্সিজেন লাগে না বা অক্সিজেন নাই। আবার অন্যান্য প্রাণীদের বডির মধ্যে যেখানে যারা অক্সিজেন পায় না বা যেখানে অক্সিজেন থাকে না সেখানে হয় অবাত শোষণ। তাইলে আমরা জানি অন্যান্য প্রাণীতে আসলে শোষণের কোন ধাপটা হয় বলছিলাম মনে আছে? নিম্নজীবী প্রাণীদের গ্লাইকোলাইসিস, একদম প্রথম পর্ব গ্লাইকোলাইসিস একদম প্রথম ধাপ যেটা শোষণের ওইটা। এবং এই গ্লাইকোলাইসিস ধাপটাই হইতেছে অবাত শোষণের একমাত্র ধাপ আর কি। অবাত শোষণ এই গ্লাইকোলাইসিস ধাপটাই হয়। তো অবাত শোষণে আলটিমেটলি কি হয় আমরা যদি বলি, তো উদ্দীপকের এ যেটা, এটা হইতেছে অক্সিজেন, বুঝতে পারছো? তো শর্করা আর অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড আর শক্তি তৈরি করছে। এখন অক্সিজেনটা যদি না থাকে, ঠিক আছে, ধরো অক্সিজেনটা নাই, তখন কি হবে আমি তোমাকে বলছিলাম, আবার বলি, এই যে এই শর্করা, এই শর্করাটা ভেঙে যাবে। শর্করা ভেঙে কি উৎপন্ন হবে বলো তো? ইথানল উৎপন্ন হবে। C3H2O8 ইথানল তৈরি হবে, অ্যালকোহল একটা। এই ইথানল তৈরি হয় এবং খুবই কম এটিপি তৈরি হবে, মাত্র 2 অণু এটিপি তৈরি হবে, বুঝছো? মাত্র 2 অণু এটিপি তৈরি হবে। তো ইথানল তৈরি হবে আর মাত্র 2 অণু এটিপি তৈরি হবে এই আহ, অবাত শোষণে বা গ্লাইকোলাইসিসের মতো নিম্নজীবী উদ্ভিদে হয় যেটা। তো এইটাই হচ্ছে উত্তর, তুমি লিখে দিবা যে এর অনুপস্থিতিতে অবাত শোষণ হবে। অবাত শোষণে কি হয়? যে ইথানল তৈরি হবে এবং 2 অণু এটিপি তৈরি হবে। এবার আসো ঘ নাম্বারের প্রশ্ন। ঘ নাম্বারের প্রশ্নে কি বলছে? উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ মতামত দাও। তো উদ্দীপকের প্রক্রিয়াটি আসলে কি? উদ্দীপকের প্রক্রিয়াটি হইতেছে আমাদের শোষণ। তো শোষণ জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমি আগে অনেকবার প্রশ্নে বলছি, আবারও বলে দিচ্ছি। শোষণের ফলে কার্বন ডাই অক্সাইড হয় যা উদ্ভিদের সালোক সংশ্লেষণে হেল্প করে, যার জন্য উদ্ভিদ বেঁচে থাকে। তখন সালোক সংশ্লেষণে অক্সিজেন দেয়, যার জন্য প্রাণী বেঁচে থাকে, পরিবেশের ভারসাম্য বজায় থাকে, পৃথিবীর যত ধরনের উপকরণ আছে বা যত প্রাণী আছে সবার বেঁচে থাকতে সহায়তা করে, বিভিন্ন ইন্ডাস্ট্রি রান করতে হেল্প করে, বৃষ্টি হয়, তারপর যে আবহাওয়া ঠিক থাকে, এই সব কিছুই মূলত এইসব প্রক্রিয়ার জন্যই হয়। তো এই হচ্ছে আমাদের উত্তর।